জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কথাটা আমি কেন যেন এখন বলতে পারছি না। তার কারণ যদি আমি বলি তাহলে আপনারা সকলেই আমার সাথে সহমত পোষণ করতে চাইবেন। আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে আজ কি হচ্ছে, কি ভয়ঙ্কর হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ সেখানে চালানো হয়েছে এবং হচ্ছে। কত মানুষ তাদের স্বজন হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটি শিশু যে এখনো কথা বলতে শেখেনি, রাফা, গাজা এই রাস্তায় দিয়ে তারা হেঁটে যাচ্ছে, কিন্তু তারা এখনো জানে না মানুষের এই চলে যাওয়ার মিছিলে তাদের মা বাবা নেই। তারা হয়তোবা চাপা পড়ে আছেন কোনো ধ্বংসস্তূপের নিচে। এই শিশুটি নিজের নামও বলতে পারে না, হাঁটতে পারে শুধু। পেটে ক্ষুধা, অথচ সেই ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম আহারের ব্যবস্থা নেই, মা বাবা নেই। বাচ্চাগুলো খুঁজে ফিরছে তার মা বাবাকে, অথচ বাচ্চাটা জানেই না তার মা বাবা জান্নাতের পাখি হয়ে গেছেন। প্রিয় লিসেনার্স, আমরা সবাই শোকে পাথর হয়ে আছি। আমাদের অনেকেরই কিছু করার নেই, এটা সত্য। কিন্তু আমাদের যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর বেশি বেশি করে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি তাদের জন্য সহযোগিতা করা। প্রিয় লিসেনার্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আজকের এই অবস্থা সম্পর্কে 1500 বছর আগেই বলে গিয়েছিলেন। এরকম ধ্বংসযজ্ঞ হবে সেই হিন্টসও দিয়ে গিয়েছিলেন। তবে ধ্বংসযজ্ঞ থেকে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যমে এই প্যালেস্টাইন আবার ঘুরে দাঁড়াবে সেটা উনি বলেছেন। তিনি এটাও বলেছেন খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। পৃথিবীর কোনো বাহিনীর ক্ষমতা নেই সেই বাহিনীকে আটকানোর। তাদের হাতেই এই বাইতুল মুকাদ্দাস আবার পুনরুদ্ধার হবে। নিশ্চয়ই তারা কতই না ভাগ্যবান যারা সেই দলের অন্তর্ভুক্ত হবেন। প্রিয় লিসেনার্স, আমরা জানি না সেই সৌভাগ্যবান দলের কারা রয়েছেন বা তারা কবে বের হবেন, আল্লাহ তাআলা তাদেরকে কবে বের করবেন। আমরা আমাদের জায়গা থেকে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। প্রিয় লিসেনার্স, দোয়া যেমন করব সেই সাথে আমরা আমাদের অবস্থান থেকে কিছু কিছু বিষয় করণীয় রয়েছে। সেটা হচ্ছে যে ইসরায়েলি কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, ইসরায়েলি অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে আসে না, আবার কিছু কিছু সব জায়গাতেই রয়েছে, সেগুলো আমরা বর্জন করব। এটাই আমাদের তরফ থেকে করণীয়। প্রিয় লিসেনার্স, আমরা অবাক হয়ে যাই যখন আমরা দেখি যে কি ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অথচ আমাদের মুসলিম বিশ্ব নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই বিষয়ে কতই না নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা আসলেই অবাক হয়ে যাই। ক্ষমতার মোহ সত্যি বড়ই অদ্ভুত। এই ফিলিস্তিন একটি ভূখণ্ড নয়, বিশ্বের নির্যাতিত মানুষের আবাসস্থল এটি। প্রতিটি মুসলিমের হৃদয়ের স্পন্দন এই মসজিদুল আকসার পুণ্যভূমি। এর ইঞ্চি ইঞ্চি মাটি এটি সাধারণ কোনো ভূখণ্ড নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ের একটা অংশ। তাই অন্য 8-10টি সাধারণ ভূখণ্ডের মতো করে চিন্তা করলে হবে না।
এই ফিলিস্তিন অবশ্যই ঘুরে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী। আর সমস্ত বিশ্বের মুসলিম সহ অসংখ্য নন মুসলিম যারা রয়েছেন তারাও কিন্তু প্রতিবাদে ফেটে পড়ছেন। কিভাবে একটি সম্প্রদায় পৃথিবীর সবচাইতে শক্তিশালী বাহিনীর বিপরীতে অস্ত্রহীনভাবে লড়ে যাচ্ছে, আর যে অস্ত্রগুলো আছে সেগুলো তো খুবই দুর্বল প্রকৃতির, কিন্তু তবুও তারা প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। এখন হয়তোবা তারা সফল হচ্ছে না, একটা সময় ইনশাল্লাহ হবে। আমরা জানি না সেই দৃশ্য দেখে যেতে পারবো কিনা, কিন্তু আমরা আশা করব পৃথিবীর প্রতিটা নির্যাতিত মজলুম মানুষের প্রতীক এই ফিলিস্তিনবাসীর জন্য আমরা বাংলাদেশিরা আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাবো শান্তিপূর্ণভাবে। সেই সাথে আমরা বেশি বেশি করে তাদের জন্য দোয়া করব। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ফিলিস্তিনবাসী বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন, অথচ তারাও সেই সময় ছিলেন মারাত্মকভাবে নিগৃহীত, নির্যাতিত। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বিষয় হচ্ছে ফিলিস্তিনকে সাপোর্ট করা, এটা আমরা সকলেই জানি। এবং বাংলাদেশের বর্তমান সংবিধানের একটা অংশে এই ফিলিস্তিনবাসীর কথা সরাসরি উল্লেখ না করে হলেও পরোক্ষভাবে তাদেরকে সমর্থনের কথা জানানো হয়েছে। প্রিয় লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো আসলে না বলে সরাসরি ঘটনায় চলে যাওয়া যেত, কিন্তু আমি মনে করি এই কথাগুলো বলাটা জরুরি। কেননা আমাদের এই চ্যানেলের নিছক ঘটনা শোনানো হয় না, ঘটনার মাধ্যম দিয়ে শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়। জানি না আমরা কতটুকু পারি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে পারি মাত্র, বাস এতটুকুই। কিন্তু এই এতটুকু কাজ দিয়ে পরকালে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা আমরা জানি না। প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াবো না, চলুন ঘটনায় চলে যাই। আজকে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব উনি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। ওনার নাম মোহাম্মদ নাজিম আরাবি। ওনার বাড়ি নোয়াখালী জেলার রাজগঞ্জ ইউনিয়নের, এটা মূলত বেগমগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে, তো রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামে। তো উনি যখন এই ঘটনাটি পাঠিয়েছেন আমরা সিলেক্ট করলাম, আমি ওনার সাথে কথা বললাম। উনি জানালেন যে উনি কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওনার স্টুডেন্টরা মাঝে মাঝেই ওনাকে বলেন যে হুজুর একটা ভয়ের ঘটনা বলেন। তখন এই নাজিম আরাবি ভাই উনি ওনার স্টুডেন্টদেরকে আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনান। নাজিম আরাবি ভাই যাত্রাবাড়ি মাদ্রাসার ফারেক, মানে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে উনি ওনার লেখাপড়া শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম এই ধরনের ব্যক্তিদেরকে তৈরি করেন। কওমি মাদ্রাসায় আফনান দ্য ওয়ার্ল্ডের একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, তারা পছন্দ করেন আমাদের এই চ্যানেলকে, আমাদের ঘটনাগুলোকে। এটা সত্যি আমাদের জন্য একটা বড় পাওয়া, কেননা কওমি মাদ্রাসা স্টুডেন্টরা অনেক কিছু যাচাই বাছাই করে তারা সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন, এটা আমরা সকলেই জানি। ইসলাম পালন করার বিষয়ে তারা খুব সতর্ক থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা যে এতটুকু ওনাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো নাজিম আরাবি ভাই জানিয়েছেন যে তার স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের জন্য দোয়া করতে আমরা আফনান দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কর্মচারী যারা রয়েছেন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালোবাসাও আমাদের সাথে সবসময় থাকবে, আর আপনাদের ভালোবাসাটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2010 সালে। তো ঘটনাটি উনি কিভাবে সংগ্রহ করেছেন সেটা হচ্ছে যে ওনার এক বন্ধু ছিল, ফেসবুকে সেই বন্ধুর সাথে পরিচয়, যার বাড়ি রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার একটি গ্রামে। আর ওনার ওই বন্ধুর নানার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। 2010 সালে
ওনার ওই বন্ধুর মা, বন্ধুর নামটা বলে দিচ্ছি, বন্ধুর নাম হচ্ছে হোসেন। তো এই হোসেন ভাইয়ের মা ওনাদেরকে নিয়ে হোসেন ভাইয়ের নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। নানার বাড়ির এলাকা দেখতে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা কিন্তু একদম স্তব্ধ, নীরব। ওনারা 3 ভাই 2 বোন, এই 5 ভাই বোন আর কি। আর 2010 সালে ওইখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, মানে যেখানে ওনাদের নানার বাড়ি বা গ্রাম যেটা। ওনার যে ছোট বোন ওই সময় আর কি, ওই 2010 সালের কথা বলছি, তখন তার বয়স 6-7 বছর ছিল। নানার বাড়ির আশেপাশে অনেক বড় বড় আম বাগান ছিল, যেটা ওনার নানার নিজস্ব। আর এই আম বাগানের পাতা ডাল যেগুলো শুকিয়ে যেত, পড়ে যেত, এগুলো দিয়ে কিন্তু এই নানার বাড়ির লোকেরা রান্না বান্না করতেন। তো হয়েছে কি, একদিন বিকেলবেলা এই হোসেন ভাইয়ের মা হোসেন ভাইয়ের বোনকে বলেন যে যা তো কিছু পাতা কুড়িয়ে নিয়ে আয়, ঝাড়ু দিয়ে নিয়ে আয়, রাতের বেলা রান্না করতে হবে। রান্নাটা মোটামুটি আছে, সকালে তো আবার নাস্তা বানাতে হবে। ওই সময়ের পাতা নাই। তো ওনার বোনের নাম হচ্ছে আসমা। তো এই আসমা আপা, উনি তো ওই সময় ছোট মানুষ, 6-7 বছর বয়স। তো উনি কি করেছেন, ওই বিকালের দিকে ওই আম বাগান যেখানে কাছেই ছিল, মানে বাসা থেকে সেটা দেখা যায়, ওখানে চলে গিয়েছেন একটা ঝাড়ু নিয়ে, ওটাকে শলা বলে আর কি। তো এটা নিয়ে চলে গিয়েছেন, আর বড় একটা বস্তা নিয়ে গিয়েছেন, মানে যতটুকু ভরতে পারেন আর কি ওর ভিতরে পাতা। উনি ওখানে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে পাতা এক জায়গায় করছেন, আর ওই পাতাগুলো বস্তার মধ্যে উনি ঢুকাচ্ছেন। এখন হয়েছে কি, ছোট মানুষ, কখন যে কাজ শেষ করে দ্রুত বাড়িতে আসতে হবে এই বিষয়তে তার অভিজ্ঞতা কম। সন্ধ্যা যে হয়ে যাচ্ছে সেটার দিকে তার খেয়াল নাই। এদিকে সূর্য ডুবে গেছে, উনি পাতা ঝাড়ু দিচ্ছেন, মনে করছেন যে আরে আলো তো আছেই, মাগরিবের আজান যখন হয় তখনও তো আলো থাকেই, এদিকে আজান হয়ে গেছে। আর তখন গ্রামের মসজিদগুলোতে, ওখানে ওই গ্রামে যেগুলো ছিল, দেখা গিয়েছে যে ইলেকট্রিসিটি নাই, তো বেশ কিছু মসজিদে মাইক নাই। আর মাইক যেগুলোতে আছে, বেশ দূরে দূরের মসজিদ, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ যখন কাজ করে আর পাতা যখন ঝাড়ু দেওয়া হয় তখন তো এক ধরনের খসখস শব্দ হয়। উনি আর ওই আজানের শব্দটা শোনেন নাই। উনি ঝাড়ু দিচ্ছেন, পাতা ভরছেন, এরকম করতে করতে প্রায় রাত নেমে এসেছে। এদিকে ওনার মা, উনি চিন্তা করছেন কি ব্যাপার, এখনো আসে না কেন। তবে দূর থেকে কিছুক্ষণ আগেও তাকে দেখেছেন আর কি। তো হঠাৎ করে কি হয়, ওই আম বাগানের একদম শেষের দিকে একজনের ডাক দেওয়ার শব্দ ওনার বোন এই আসমা পাপান। ওদিকে তাকিয়ে দেখেন প্রায় 6-7 ফুট উচ্চতার মতো একটা লম্বা অবয়ব, আলখেল্লার মতো কিছু একটা পরা, সাদা টাইপেরই আলখেল্লা টাইপ, এরকম কিছু পরা ছিল আর কি। ওরকম একটা জিনিস দাঁড়িয়ে আছে। সেটা যে বৃদ্ধ বিষয়টা এরকম না, মানে মনে হচ্ছে তরুণ যুবক এরকম টাইপের আর কি। তো ওই অবয়বটা এই আসমা আপাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে সেখানে যাওয়ার জন্য। এদিকে আসমা আপা, উনি মানুষ ছোট, এটা সত্য, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই সময়ে এইখানে এত লম্বা মানুষ কি করে, আর উনি তো অপরিচিত, এভাবে কেউ ডাকলে তো এই সময় যাওয়া যাবে না কোথাও। উনি ওই দিকে আর যান নাই। উনি কি করেছেন, ওই যে পাতার যে বস্তাটা, এটা উনি টানতে টানতে বাসায় চলে আসছেন। আর বাসায় যখন ঢোকেন তখন মোটামুটি বেশ অন্ধকারই নেমে আসছে আর কি। হালকা একটু আলো কোথাও কোথাও দেখা যাচ্ছে, তবে সেই আলোতে দূরের জিনিসগুলো স্পষ্ট দেখা যায় না। তো উনি তো বাসায় চলে আসছেন। তো বাসায় গিয়ে এই বিষয় নিয়ে কাউকে কিছু বলেন নাই, উনি নিজের মতো চলছেন। তারপর থেকে তেমন কিছু হয়নি। মূলত এরপর থেকে কিছু ঘটনা শুরু হয়ে যায়। আবার সেই যেই চট্টগ্রাম, মানে রাঙামাটি জেলার যে জোড়াছড়ি থানার যে গ্রামটা, সেখানে ওনারা চলে আসছেন। এরপর ওইখানে আসার পর যথারীতি যেরকম ভাবে ওনারা জীবনযাপন করেন সেটা করছেন। তো এই হোসেন ভাইয়ের বাড়ির পেছনে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একটি ঢালু জমি, সেখানে মূলত ওনাদের ঘর। এর ঠিক সামনে একটা চিকন খাল রয়েছে, তারপর আর একটা ধানের জমি, তারপরে গিয়ে মানুষের চলাচলের রাস্তা। আর ওই বাড়িতে প্রথমে যেতে হলে রাস্তা থেকে নামতে হবে, তারপর ধানের জমির মাঝখান দিয়ে যেতে হবে, তারপরে সাঁকো দিয়ে ওই ছোট্ট খালটা পেরোতে হবে, এরপরে ওনাদের ঘর। তবে 2010 সালে ওনাদের আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে নাকি কোনো ঘর ছিল না। তো যাই হোক, বাড়িতে আসার পরে
মূলত ঘটনা ঘটা শুরু হয় এই হোসেন ভাইয়ের মায়ের সাথে। মাঝে মাঝেই নাকি উনি রাতের বেলা, এমনকি দিনের বেলাতেও বাস্তবেই বিশাল বড় একটা সাপ দেখতেন যে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো হোসেন ভাইয়ের আম্মা ভাবতেন পাহাড়ি এলাকাতে এরকম বড় সড়ো সাপ হর হামেশাই দেখা যায়, অজগর সাপও দেখা যায়, হতে পারে এমনই কিছু, তো চলে যাচ্ছে, যাক, এটা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নাই। যারা পাহাড়ে আছেন তারা সাপ, জোক এগুলোর সাথে আসলে বেশ ভালোই পরিচিত। এটাকে উনি প্যারানরমাল কোনো কিছু যে ভেবেছেন বিষয়টা এরকম না, তবে একই সাপ বারবার ওনার সামনে দিয়ে যাচ্ছে, এটা যে একটা প্যারানরমাল বিষয় হতে পারে উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে পারেন নাই। তো যাই হোক, উনি তাহাজ্জুদের নামাজটা কখনোই মিস দিতেন না, প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। এরপর থেকে শুরু হলো আর একটা ঝামেলা, সেটা হলো সাপ দেখাটা বন্ধ হয়ে গেল। কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় উনি যখন উঠতেন, অজু করে যখন ঘরে ঢুকবেন, তখন কি হতো, এই হোসেন ভাইয়ের যেই ছোট ভাই তার গলা নকল করে মা 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 বলে 3 বার ডাকতো। তো যখনই হোসেন ভাইয়ের আম্মু পেছন দিকে তাকাতেন কিছু দেখতেন না, বা দূরেও কাউকে দেখা যেত না। তো এইভাবে কিন্তু প্রতিদিনই, প্রায় প্রতিদিনই, মাঝে মাঝে 2-1 দিন হয়তো বা গ্যাপ যেত, এরকম মা মা বলে ডাকে। অথচ তিনি কিন্তু জানেন যে তার ছেলে ঘরের মধ্যেই শুয়ে আছেন। এরকম প্রতিদিনটা ডাকে, উনি এই বিষয়টায় ভয় পান। তবে একটা সময় এই বিষয়টা আসলে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, যে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে মাঝে মাঝে এই টাইপের ঘটনা অনেকেই বলেন যে জিনেরা এসে বিরক্ত করে, এরকম কিছু হয়তো বা হয়েছে বা হচ্ছে, এই জন্য উনি খুব বেশি এটা গুরুত্ব দেন নাই। তবে এই বিষয়টা যখন প্রতিনিয়ত ঘটছে, একটা পর্যায়ে এটা বিরক্তির পর্যায়ে চলে যায়। ভয় না, ভয়টা একটা সময় বিরক্তিতে রূপ লাভ করে। তো একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করে উনি ঘরে ঢুকবেন, আবার পিছন থেকে যে মা 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 বলছে, তখন উনি বিরক্ত হয়ে ঘুরে বলছেন, যারে বাপুরে, তোমার যদি মা ডাকার এতই শখ থাকে তা আসো মায়ের সাথে দেখা করো, এইভাবে প্রতিটা দিন আমাকে বিরক্ত করো কেন? এটা বলেই উনি ঘুরে আবার ঘরে যখন ঢুকতে যাবেন, তখন মনে হলো একটা গরম বাতাস এই জিনিসটা পাশ কাটিয়ে চলে গেল, ঘরের মধ্যে ঢুকলো। এরপরে উনি আর কোনো কিছু ফিল করেন নাই। তো ওই দিন হোসেন ভাইয়ের আম্মু তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তারপরে সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু ঘুমান উনি, এরপরে ওঠেন। ঘুমানোর পর যখনই উনি উঠবেন, তখন উনি অনুভব করলেন ওনার অনেক জ্বর আসছে এবং শরীরের বিভিন্ন জায়গায় অনেক ব্যথা উনি অনুভব করেন। তো হোসেন ভাইয়ের আম্মুকে চিকিৎসা করানো শুরু হলো। মোটামুটি 2 থেকে 3 দিন এরকম চিকিৎসা করানো হয়, তবে জ্বর ওইভাবে ভালো হচ্ছিল না। ঠিক 5 দিনের মাথায় ওনার আম্মু, যখন তাহাজ্জুদের রক্ত, উনি যেই রুমটাতে ছিলেন, তো উনি হঠাৎ করেই কারো উপস্থিতি টের পেলেন। উনি তাকিয়ে দেখলেন যে ঘরে কেউ নাই। ঘরে কেউ নাই বলতে ওরকম প্যারানরমাল কোনো কিছুর উপস্থিতি ওই সময় ঘরে নাই, সকলে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই হোসেন ভাইয়ের আম্মুর সামনে একটি আলোক রশ্মি দেখা গেল। ওই আলোর বিন্দুটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো, একটা পর্যায়ে একটা মানুষের অবয়বে রূপান্তরিত হলো। হোসেন ভাইয়ের আম্মু দেখলেন যে তার সামনে বেশ উঁচা লম্বা আলখেল্লা পরিহিত হুজুর টাইপের একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ওরকম বৃদ্ধ না, বেশ জোয়ান টাইপেরই লোক, মানে যুবক টাইপের লোক দাঁড়িয়ে আছেন। তো ওই অবয়বটা নিজে থেকেই হোসেন ভাইয়ের মাকে সালাম দিলেন। হোসেন ভাইয়ের আম্মু সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন ওই জুব্বা পরিহিত লোকটি উত্তর দিলেন, আমি সেই যাকে আমি যিনি প্রতিনিয়ত আপনাকে ডাকে, আমি হচ্ছি সেই। তো আপনি তো এখন অসুস্থ, ওভাবে তো সুযোগ পাচ্ছিলাম না আপনার সাথে দেখা করার। যেহেতু আজকে একটু সুযোগ পেলাম, মনে হলো আপনি আজকে আমার সাথে কথা বলার মতো অবস্থায় আছেন, এই জন্য আপনাকে দেখতে চলে এলাম। আপনি তো এই কয়দিন বাসা থেকে ওইভাবে বের হন নাই। এই কয়দিন ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়ার অবস্থাতেও আপনি ছিলেন না, অসুস্থ ছিলেন। আমি এই কয়দিন আপনার সাক্ষাৎ পাইনি,
তাই আমি আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। এদিকে কি হয়, হোসেন ভাইয়ের আম্মু কিন্তু একটুও ঘাবড়ালেন না, কোনো ভয় ভীতিও ওনার মধ্যে ওই সময় কাজ করছিল না। একটা পর্যায়ে কি হয়, ওই অবয়বটি তার জুব্বার পকেটে থাকা একটি বোতল বের করেন এবং বের করে বলেন যে আগামী 1 সপ্তাহ ধরে আপনি এটার পানি খাবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আর একটা নির্দিষ্ট আমল বলে দেন, ছোট্ট একটা আমল, যে যখন প্রয়োজন পড়বে আপনি নির্জন ঘরে বসে এই আমলটা অল্প সময় করলেই আমি বুঝতে পারবো আপনি আমাকে ডাকছেন, তখন আমি চলে আসবো ইনশাল্লাহ। আরো একটি কাজ নাকি করতে বলেছিলেন, সেটা অবশ্য ওই হোসেন ভাই এই নাজিম আরাবি ভাইকে বলতে ভুলে গিয়েছিলেন, এজন্য ওই তথ্যটা পাওয়া যায় নাই। তবে হোসেন ভাইয়ের মা কিন্তু একটি ওয়াদা করিয়ে নিয়েছিলেন যে তুমি আমার পরিবারের কাউকে কোনো ক্ষতি করবে না, এই ওয়াদা করো। তখন নাকি সে সেই ওয়াদাটা করেছিল। তো যাই হোক, এই ব্যাপারটা শুধু হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে শেয়ার করেছিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা কিন্তু ওই রকম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। জুম্মার নামাজগুলো রেগুলার পড়েন, আর ওয়াক্তীয় নামাজগুলো কোনো ওয়াক্ত পড়েন কোনো ওয়াক্ত পড়েন না, এরকম আর কি। মানে রেগুলার যে পড়বেন বিষয়টা এরকম না। উনি এটা শোনার পর ওইভাবে রেসপন্স করলেন না, বললেন যে আরে দূর, তুমি অসুস্থ, কি না কি দেখছো। যাই হোক, তবু তিনি তার স্বামীকে বিষয়টা জানিয়ে রাখলেন, এই আর কি। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে কিন্তু যাচ্ছে, বেশ অনেক দিন পার হয়ে গেছে, এরকম চলছে। হোসেন ভাইয়ের আম্মু কার সাথে যেন কথা বলেন, ওনারা টের পান, কিন্তু জিজ্ঞেস করলে হোসেন ভাইয়ের আম্মু এড়িয়ে যেতেন, ওনারাও জোর করতেন না। এদিকে এই যে আসমা আপা, তার বয়স কিন্তু 15-16 এরকম হয়ে গেছে, বা এরকম প্লাস হয়ে গেছে। একদিন নাকি ওই জুব্বা পরিহিত লোকটি হোসেন ভাইয়ের আম্মুকে এসে সরাসরি একটা প্রস্তাব দেয়। সেটা শুনে হোসেন ভাইয়ের আম্মু তো একদম আসমান থেকে পড়েন। ওই জুব্বা পরা লোকটা বলে যে আপনার বড় মেয়ে আসমাকে আমি বিয়ে করতে চাই। এই কথা শোনার পর হোসেন ভাইয়ের আম্মু তো খুব অবাক হয়েছেন, ভয়ও পেয়েছেন, এই কারণে যে আসলে এটা পসিবল নয়। তবে হোসেন ভাইয়ের আম্মা সরাসরি না করেন নাই, কারণ না করলে যদি রেগে যায় তখন আবার আরেকটা ঝামেলা হবে, ক্ষতি হতে পারে, ক্ষতি করতে পারে। এই জন্য উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করে দেখি তারা সম্মতি দেয় কিনা। তো ওভাবেই বিষয়টা উপস্থাপন ওই জিনের সামনে করেছিলেন। এরপর এই বিষয়টা হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে যখন শেয়ার করেন, হোসেন ভাইয়ের আব্বা ওরকম প্র্যাকটিসিং মুসলিম না হলেও উনি এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন। উনি বললেন যে এটা কিভাবে সম্ভব, একটা জিনের সাথে মানুষের বিয়ে, আমরা মা বাবা হিসাবে কি এটা মেনে নিতে পারি? আর এটা তো স্বাভাবিক বিষয় না, আমার মেয়েটা কখনোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তার সন্তানাদি হলেও তারা কিভাবে স্বাভাবিক মানুষের সাথে মিশবে, এরকম অনেক নিয়মের মধ্যে চলতে হবে, এটা তো আসলে ঠিক হবে না। সুতরাং আমরা এটাতে সম্মতি দিতে পারি না, অন্তত আমি দিতে পারি না। এই বিষয়ে হোসেন ভাইয়ের আব্বা হোসেন ভাইয়ের আম্মাকে সাফ জানিয়ে দিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা এটাও জানিয়ে দিলেন যে ওই জিন এসে তোমাকে মা ডাকে, তার মানে এই না যে সে আমাদের মেয়েকে বিয়ে করবে, তাকে আমার যেই অবস্থানটা এটা জানিয়ে দিও। এখন হোসেন ভাইয়ের আম্মাও তো রাজি না, উনি উপস্থিত বুদ্ধি করে ওই সময় পাশ কাটানোর জন্য বলেছিলেন ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। আর আশেপাশে বিশেষ করে ওই গ্রামে, পাহাড়ি এলাকার ওই ধরনের গ্রামে যে এমন কোনো ওঝা কবিরা ছিল না যে তাদের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করে সমস্যার সমাধানটা করবেন। তো আর আরেকটা বিষয়, হোসেন ভাইয়ের মা চাইতেন না যে উল্টোপাল্টা কারো কাছে এই বিষয়টা বলে বিপদ ডেকে আনতে। অনেক সময় দেখা গিয়েছে যে অনেক তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলা হয় এরকম একটা জিন আসে বা এরকম একটা পরী আসে, তখন ওই তান্ত্রিকগুলো এমন একটা পদ্ধতি অবলম্বন করে, সেটা করার পর ওই জিনকে বন্দি করে ফেলে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায়, এটা সেইটা। তারপর দেখা যায় কি হিতে বিপরীত হয়ে যায়, অনেক বড় ধরনের বিপদ নেমে আসে। এই জন্য উনি এই বিষয়টা খুব সাবধানে হ্যান্ডেল করতে চাচ্ছিলেন। আর একটা বিষয়, জিন যেহেতু ওয়াদা করেছিল কোনো ক্ষতি করবে না, এই জন্য উনি সেই কথার উপর বিশ্বাস করে কখনোই উনি কোনো কবিরাজের কাছে যান নাই। তো এই ঘটনার আরো 2 থেকে 3 দিন পর ওই জিনটি রাতের বেলা আবার হোসেন ভাইয়ের আম্মার কাছে আসে, এসে বলে যে আমি জানি আপনারা রাজি না,
কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই যে আমি যেটা চেয়েছি সেটা আমি একদিন আগে হোক পরে হোক আমি নেবই, এই কথা বলে সে চলে যায়। এরপরও প্রায় 3-4 মাস চলে যায়, এর মধ্যে সে আর আসে নাই। মানে মাঝে মাঝে এসে যে হোসেন ভাইয়ের আম্মার সাথে কথা বলে অদৃশ্যভাবে, এটাও আসে নাই। হঠাৎ করে হয় কি, সকালবেলা উঠে হোসেন ভাইয়ের বড় বোন আসমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে ধানের জমির পাশে, রাস্তায়, পাহাড়ে, ওনাদের সাধ্য অনুযায়ী সব জায়গায় খুঁজে আসা হয়, কিন্তু আসমান নেই। তখন হোসেন ভাইয়ের আম্মা চিন্তা করলেন যে কি হতে পারে, নিশ্চয়ই ওই জিনটা কোনো একটা ঘটনা ঘটিয়েছে। তখন আমল করা শুরু করলেন, যে আমলটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। তো যখন আমল করা শুরু করেছেন, সত্যি সেই জিনটা আসে। আসার পর সে যেই সুরতে আসতো ওই সুরতেই আসে, এসে সালাম দিয়ে হাসি দিয়ে বলে যে আপনার চিন্তার কিছু নেই, আসমা আমার কাছেই আছে, আপনার চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহ পর ওকে দিয়ে যাব। এ কথা বলে কোনো কথার সুযোগ না দিয়েই ওই জিনটা চলে যায়। এরপর তো ওনার আম্মা কান্নাকাটি শুরু করেছেন, তবে কি হয়েছে এটা কিন্তু ভাই বোনকে বুঝতে দিলেন না, যে আসমা কোথায়। কেউ কিছু প্রশ্ন করলে একটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিলেন। আর পাহাড়ি এলাকায় তো আসলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশিই থাকে। আসমা এমনিতেও বাইরে খুব একটা যেত না, যার কারণে সে যে নাই এই বিষয়টা পাড়া প্রতিবেশীর কেউ আসলে বুঝতেও পারেন নাই। আর এই বিষয়ে হোসেন ভাইয়ের আম্মা কাউকে জানানোর চেষ্টা তো করলেনই না, উল্টো বিষয়টা খুব কঠোরভাবে গোপন রেখেছেন। ঠিক 1 সপ্তাহ পর অনেক রাত ওনাদের বাড়ির পাশে যে পাহাড়টা রয়েছে, মনে হলো ওই পাহাড়ে ঝড় শুরু হয়েছে, শো শো বাতাসের শব্দ। এরই মধ্যে একটা গাছ মরমর করে ভেঙে যায়। এরপর একদম সবকিছু ঠান্ডা। এরপর হোসেন ভাইয়ের আম্মা সবাইকে বলেন, মানে বাসা সবাইকে বলেন, কেন যেন মনে হচ্ছে আসমাকে দিয়ে গেছে, চল তো পাহাড়ের দিকটাতে যাই। ওনারা সবাই মিলে ওদিকে গিয়ে সত্যিই দেখেন যে ওই গাছটা ভেঙে গেছে, ওইখানেই আসমা আপা পড়ে আছেন। সবাই মিলে ওনাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন, তাকে পানিটা নিয়ে ছিটা দেওয়া হয়, জ্ঞান ফেরে। আসমা আপা উনি জানান যে রাতের বেলা উনি ওয়াশরুমে গিয়েছিলেন, বের হওয়ার পর মনে হলো তার সামনে দিয়ে একটা গরম বাতাস ঘোরাফেরা করছে, একবার গায়ে লাগে অন্যদিকে যায়। এরপর ওনার কিছু মনে নাই। তো এটা নিয়ে আসলে ওনারা আর কোনো কথাও বাড়ান নাই। এভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে। এই আসমা আপার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে যে ওনার আচার আচরণে পরিবর্তন, বিষয়টা এরকম না, স্বাভাবিকই ছিল। সেটা হচ্ছে যে একজন গর্ভবতী মহিলার যেই ধরনের পরিবর্তন দেখা যায়, সেই ধরনের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। তখন তো হোসেন ভাই বা অন্য যারা ভাই বোনরা ছিল, তো ছোট মানুষ, অত কিছু বুঝতে পারতেন না। কিন্তু হোসেন ভাইয়ের আম্মা আব্বা বিষয়টা কিন্তু বুঝে গেছেন। তখন সেই রাত্রেই হোসেন ভাইয়ের আম্মা ওই জিনটাকে স্মরণ করেন, সে আসে। তখন ওই জিনটা জানায় যে আসমাকে সে তার দেশে নিয়ে বিয়ে করেছেন। এই কারণেই মূলত তার বোন, মানে হোসেন ভাইয়ের বোন, তিনি প্রেগনেন্ট, গর্ভবতী হয়েছেন। তবে এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে মানা করেছেন। ওই জিনটা বলে যা কিছু হয়েছে শরিয়া সম্মতভাবে হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার কারণ যেটা আছে, সেই চিন্তা আমার, মানে ওই জিনটা বলে সেই চিন্তা আমার, সেটা আমি আপনাদেরকে বলে আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চাই না। আসমার জন্য যেটা ভালো, আপনাদের জন্য যেটা ভালো, আমি সেটাই করব, এইটা বলেন। এরপর ওই জিনটা কিছু ফল, পানি, কিছু কিছু ফল দেন, এগুলো নাকি একদম ধবধবে সাদা, একদম সাদা ফল কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু কিছু ফল দেন একদম সাদা। আর এটা যে কি ফল এটা ওইভাবে আসলে বোঝাও যায় না। তো এই ফলগুলো খাওয়াতে বলা হয়, যে আসমাকে এইগুলো খাওয়াবেন। তো যাই হোক, হোসেন ভাইয়ের আম্মু বিষয়টা ওভাবেই চালিয়ে যাচ্ছিলেন আর কি। কিন্তু এখানে আর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে হোসেন ভাই বলেছিলেন যে প্রেগনেন্ট মহিলাদের গর্ভে যখন সন্তান বড় হতে থাকে তখন কিন্তু পেটটা ফুলে যেতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো, আসমা আপার শুধু এই আলামতটা ছাড়া গর্ভবতী মহিলার যেই ধরনের আলামত থাকে তার সব আলামতই ছিল, কিন্তু এই জিনিসটা ছিল না। অদ্ভুত ব্যাপার, তার পেট কিন্তু উঁচু হয়ে যাচ্ছিল না। যাই হোক,
এরকম তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই যে আসমা আপা, উনি কিন্তু ফিল করতেন যে ওনার পেটের ভিতরে কিছু একটা আছে। একদিন রাত্রে সেই জিন এসে হোসেন ভাইয়ের আম্মুকে জানিয়ে যান যে আগামী 3 দিনের মধ্যে এই আসমা আপার নাকি ডেলিভারি হবে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ডেলিভারি কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। হঠাৎ করে জিন এসে বলে 3 দিনের ভিতরে আসমার ডেলিভারি হবে, বিষয়টা ওনাদেরকে অবাক করার মতো মনে হওয়ার কথা, কিন্তু হোসেন ভাইয়ের আম্মু আসলে অবাক হন নাই, কারণ এখানে কোনো কিছু যে স্বাভাবিকভাবে হচ্ছে না এটা তো উনি বুঝতে পেরেছিলেন। আর ওই জিনটা নাকি কিছু জিনিসপত্র দিয়ে গিয়েছিলেন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কাজে লাগে এমন কিছু জিনিস। তো যাই হোক, বাচ্চাটা স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়, একটা মানুষের সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় তাকে দেখা যাচ্ছিল, কোলে নেওয়া যাচ্ছিল, মানে সে একটা মানুষ। আর ওই জিনটা বলেছিল যে বাচ্চা ভূমিষ্ঠ যখন হবে তখন এই জিনটা সে আশেপাশেই থাকবে, কোনো ধরনের বিপদ আপদের কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। তো যাই হোক, সত্যি এর ঠিক 2 দিন পর একদিন ভোরের সময়, মানে ফজরের নামাজের কিছু আগে, তখন এই আসমা আপার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এটা আসলে সচরাচর দেখাই যায় না, এটাই জানিয়েছেন হোসেন ভাই। তো যাই হোক, এরপর কি হয়েছে, হোসেন ভাইয়ের আম্মা বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু বাহিরের কেউ জানে না, বাইরের যদি কোনো মহিলা এখানে থাকবে বিষয় কিন্তু এরকম না। বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে যায়, এরপর কিছুক্ষণ পরে ফেরত আসে। বোঝা যাচ্ছিল ওই জিনকেই বাচ্চাটি দেখানোর জন্য উনি গিয়েছেন। তো যাই হোক, একটা পর্যায়ে বাড়ির সকলেই তো অবগত, কারণ ওই সময় তো হোসেন ভাই ওনারা তো ছোট থাকলেও মোটামুটি এই বিষয়গুলো বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। এরপর ওনার আম্মু সব কথা ভাই বোনদেরকে খুলে বলেন। উনি বলেছিলেন যে তোমাদের কাছে একটা জিনিসের সম্মতি চাই, সেটা হচ্ছে ওই জিনটা বলেছে যে আমরা এই বাচ্চাকে চাইলে রেখে দিতে পারি, চাইলে তাকে দিয়ে দিতে পারি। এখন তোমরা বলো আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারি। এখন এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোসেন ভাইয়ের আব্বা। উনি কিছুক্ষণ চুপ থেকে বাড়ির সবাইকে বলেন যে দেখো, এই যে ঘটনাটা ঘটছে এটা কি কেউ বিশ্বাস করবে? সমাজের কেউ বিষয়টা কি মেনে নেবে যে জিন বিয়ে করেছে, জিনের ঔরস যা সন্তান এটা? বরঞ্চ কি হবে যে এই আসমার বদনাম হবে, যেহেতু সামাজিকভাবে তার বিয়েই হয়নি, জিনের দেশে বিয়ে হয়েছে কি হয় নাই এসব বিষয় তো মানুষ বিশ্বাস করবে না। সুতরাং এই বিষয়টা এরকমই হওয়া উচিত যে এই শিশুটাকে ওই জিনটাকেই দিয়ে দাও, সে তার মতো করে লালন পালন করুক, সে তার মতো করে বড় করুক, আর অল্প কয়েকদিন এই শিশু বাচ্চাটিকে আসমা তার বুকের দুধ পান করাক, এরপরে জিনটাকে দিয়ে দাও। এটাই আমার মনে হয় ভালো হবে। তো হোসেন ভাইয়ের আব্বুর কথাটা সত্যি খুব যুক্তিসঙ্গত ছিল, সকলে এটা মেনে নিলেন। এরপর অল্প কয়েকদিন বাচ্চাটাকে রাখা হয়, এরপর ওই জিনটাকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, দেওয়ার সময় এটা বলা হয় যে আমি আমার নাতনিকে দেখতে চাইলে কিন্তু নিয়ে আসবা, আমি দেখতে চাই। এরপরে ওই জিনটা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আপনারা যখন দেখতে চাইবেন তখনই তাকে নিয়ে আসা হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার যে কারণটা আছে, আবারও বলছি, সেই চিন্তা আমার, আসলে সেই চিন্তাটা কি ছিল কোনোভাবেই ওই জিনটা ওই সময় বলতে চাচ্ছিলেন না। হয়তোবা এটা জানালে কোনো একটা অশান্তি হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে, কি লুকাচ্ছিল এটা অবশ্য পরে বোঝা গেছে। আমরা এই ঘটনার একদম শেষ দিকে চলে এসেছি, এখন সেই বিষয়টা আস্তে আস্তে উপস্থাপন করব। তো যাই হোক, ব্যাপারটা হলো কি, এই ঘটনার বেশ কিছুদিন পর থেকে এই আসমা আপার সাথে কিছু ভয়ের ঘটনা ঘটতে শুরু করে। উনি ভয়ঙ্কর একটা নারী মূর্তি দেখতেন, খুব ভয়ঙ্কর স্রোতে আসতো, ভয় দেখানোর চেষ্টা করতো, তবে কোনো ক্ষতি করতে পারতো না। এরকম বেশ কিছুদিন হয়েছে। পরবর্তীতে জানা যায় ওই যে জিনটা, তার দেশে তার আর একটা স্ত্রী আছে। মূলত আসমাকে সে যখন নিয়ে গিয়েছিল তখন ওই স্ত্রীটা বিষয়টা মেনে নিতে পারে নাই।
সে আসমাকে হত্যা করত, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারত। এই জন্য আসমাকে সে আবার দিয়ে যায়। আর একটা বিষয় হলো, যেহেতু একটা সন্তান হয়ে গেছে, আসমাও জীবিত আছে, ওই জিনের স্ত্রী, সেও জিন, সে মাঝে মাঝে এসে এই আসমা আপার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করত, ভয় দেখানোর চেষ্টা করত। তখন আবার ওই জিনটাই এই বিষয়টা হ্যান্ডেল করত, মানে এই আসমা আপার জিন হাজবেন্ড যিনি, সেই বিষয়টা হ্যান্ডেল করত। মূলত এটাই ছিল দুশ্চিন্তার কারণ, যেটা ওই জিনটা শুরুর দিকে কৌশলগত কারণে বলেনি। আসমা আপার কিন্তু বিয়ে হয়ে গেছে, ওনার কিন্তু এখন সন্তানাদিও আছে। ওনার প্রথম সন্তান একটি মেয়ে। ওই যে যেই সন্তানটা মেয়ে, সে নাকি ছোটবেলা থেকেই বলে, কেউ যদি ওকে কিছু বলতো, যে কেউ তাকে গালি দিল, ধমক দিল, তখন ওই মেয়েটি নাকি বলে ওঠে, এই আমাকে যদি তোরা কিছু বলিস, আমি কিন্তু আমার আপারে খবর দিব, আমার আপা কিন্তু এসে দেখিস তোদেরকে কি করে, আমার আপা কিন্তু আসে, আমার আপা আমার সাথে খেলে, আমি আপার কাছে নালিশ করব কিন্তু। দেখেন, আসমা আপার প্রথম যে সন্তানটা হলো, বিশেষ করে দ্বিতীয় ওনার যে বিয়েটা হলো, ওই সন্তান অদৃশ্যভাবে কারোর সাথে খেলে এবং সে জানে যে তার একটা বড় বোন আছে। এখনো একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আসমা আপার যিনি হাজবেন্ড, উনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উনি একটি বাস চালান, যাত্রীবাহী বাস, বেশ রিনাউন্ড কোম্পানি একটা বাস। উনি নাকি মাঝে মাঝে রাতের বেলা, বিশেষ করে নাইট কোচ যখন চালান, তখন তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, বা দিনের বেলাতে ওনার যখন ডিউটি থাকে, নিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন সিচুয়েশনও কেমন জানি মনে হয় যে অদৃশ্যভাবে উনি একটা গায়েবী হেল্প পেয়েছেন, ওনার কাছে এখনো সেটা মনে হয়। তবে আসমা আপা, উনি কোনোভাবেই এই বিষয়টা ওনার হাজবেন্ডকে বলেন নাই, তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা জানে না, এখনো জানান নাই, হয়তো বা সময় হলে জানাবেন বিষয়টা। তো এভাবেই কিন্তু বিষয়টা চলছে। আসমা আপার এখন মোটামুটি উনি ভালোই আছেন, আলহামদুলিল্লাহ, ওনার কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই ওই যে জিনটা, ওই জিনটা আসমা আপার কাছে এসে বিভিন্ন ফলমূল এটা দিয়ে যায়, এমনকি এই হোসেন ভাইয়ের আম্মা তার কাছে এসেও বিভিন্ন ধরনের হাদিয়া, উপঢৌকন এগুলা দিয়ে যায়। তো এভাবেই চলছে। এই নাজিম আরাবী ভাই উনি হোসেন ভাইকে জিজ্ঞেস করেছেন যে ওই যে ভাগিনী, ওই ভাগিনীকে তোমরা এখন দেখো কিনা। তখন ওই হোসেন ভাই বলেছিলেন যে হ্যাঁ, মাঝে মাঝে উনি দেখেছেন, যখন নিয়ে যায় এর পরেও বিভিন্ন সময় দেখেছেন, তবে রেগুলার সে আসে না, রেগুলার সে আসে না, আর রেগুলার আসা তার পক্ষে সম্ভব নয়। তার বাবা জিন, মা হলেও তাকে যেহেতু জিনের দেশে নিয়ে যাওয়া হয়েছে, আর তার জন্ম হয়েছে এমন একটা সময়, নির্দিষ্ট সময় তাকে ঘরের মধ্যেই রাখতে হয়েছিল, এটা একটা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। হতে পারে যে ও আসলে জিনেদের সমাজে রয়েছে, আর ওকে মানুষ হিসাবে দেখলেও সে মূলত জিনই। তো যাই হোক, এটার পিছনে কারণ হিসাবে বলেছেন, যেহেতু তার আর একজন ভাগ্নি, সে তার বড় বোনকে দেখে অদৃশ্যভাবে, সুতরাং বলাই যায় যে তার ওই ভাগিনীটা জিনের জগতে জিন হয়েই বড় হচ্ছে, এবং জিনেদের যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই পেয়েছে। তো এটাই ছিল ঘটনা। আরো একটা ব্যাপার হলো, ঘটনাটি মূলত শুরুতে বলতে চান নাই, বিষয়টা যেহেতু একটা পারিবারিক বিষয়, আর আমরা এই হোসেন ভাইয়ের পুরো নামের একদম শেষ অংশটা বলেছি। এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তবে পুরোটা ছদ্মনাম না, হোসেন অংশটা ঠিক আছে, যেহেতু আমরা হোসেনটাকে মূল নাম হিসেবে বলেছি, সেই অর্থে ছদ্মনাম। যেহেতু আসমা আপার পরিবারের লোকজন বিষয়টা জানে না এখনো, উনি জানাবেন হয়তো বা পরে, এখনো জানানোর সুযোগ তার হয়েছে কিনা জানি না, আবার এমনও হতে পারে যে উনি জানিয়েছেন, এটাও হতে পারে। তো যাই হোক, এই কারণেই মূলত নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এই যে হোসেন ভাইয়ের বাড়িতে যখন এই নাজিম আরাবী ভাই উনি গিয়েছিলেন বেড়াতে, উনি রাতের বেলা নাকি ওনার বাড়ির চারদিকে
ধপাস ধপাস আওয়াজ শুনেছি, মনে হচ্ছে খুব ভারী পায়ে, অনেক উঁচা লম্বা কোনো ব্যক্তি ভারী পায়ে, তার পায়ের পাতাগুলো অনেক বড়, হেঁটে বেড়াচ্ছে। তো এটা যখন উনি ফিল করেছেন, পরের দিন হোসেন ভাইকে জিজ্ঞেস করেছেন যে এখানে কোনো প্যারানর্মাল বিষয় আছে কিনা। তো কথা প্রসঙ্গে হোসেন ভাই এই নাজিম আরাফি ভাইকে বিষয়টা বলেছিলেন, আর এই ঘটনা শেয়ার করার ক্ষেত্রে অনুমতি নিয়েছিলেন। অনুমতি তারা দিয়েছিলেন, কিন্তু কিছু কিছু বিষয় হাইড করার কথা বলেছিলেন, সেই বিষয়গুলো হাইড করেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, যেহেতু এই ঘটনার বেশ কিছু বিষয় খুব স্পর্শকাতর। এই জন্য প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে জিনের সাথে মানুষের বিয়ে, এই জিনিসটা পসিবল কিনা, এটা যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে যে অনেক কিছু সম্ভব, কিন্তু সেটা উচিত কিনা এটা হচ্ছে কথা। অনেক কিছুই তো আমরা দেখি যে শরীয়তে এলাও করে, কিন্তু সেটা উচিত কিনা। অনেক কিছু শরীয়ত সম্মতি দিলেও সেটা বুঝতে হবে যে উচিত অনুচিতের বিবেচনায় আমরা সেটা করব কিনা। যেমন দেখুন, ঘোড়ার মাংস, গাজীপুরে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক হই হট্টগোল শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল, মানুষ আগে থেকে লাইন ধরে ঘোড়ার মাংস কিনছে। ঘোড়ার মাংস খাওয়াটা বলছে যে হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে বিশেষ পরিস্থিতিতে ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। ঘোড়ার মাংস খাওয়া যদি আমরা হালালও ধরে নিই, মাকরুহ ধরে নেই, কথা হচ্ছে যে সেটা খাওয়া উচিত কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘোড়া হচ্ছে বাহন, আমরা যদি বাহনগুলা খেয়ে শেষ করে ফেলি, তখন আমরা এই বাহন পাবো কোথায়? এভাবেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা হারিয়ে ফেলেছি শুধু খাওয়ার কারণে, ধরে ধরে খেয়ে শেষ করে ফেলেছি, পরবর্তীতে এর অস্তিত্বই বিলীন হয়ে গেছে। আমাদের দেশে ঘোড়ার প্রচলন খুব একটা নেই, কিন্তু আপনারা অবাক হবেন যে হবিগঞ্জের চুনারুঘাটের বেশ কিছু গ্রাম রয়েছে, সেখানে এখনো ঘোড়ার ব্যবহার হয়, তারা বাহন হিসাবে ঘোড়ার ব্যবহার করে, যেটা আমি নিজের চোখে দেখে এসেছি। আপনারা যারা হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় আছেন, রেমাকালেঙ্গা যে ফরেস্ট রয়েছে, তার আশেপাশের কয়েকটা গ্রামে দেখবেন এখনো সেখানকার মানুষ বাহন হিসাবে ঘোড়াকে ব্যবহার করে। যখন ঘোড়ার মাংসের দাম এভাবে বেড়ে যাবে, তখন কি হবে? এই ঘোড়াগুলোকেও বিভিন্নভাবে নিয়ে এসে জবাই করা হবে। একটা পর্যায়ে যদি কখনো এমন কোনো ক্রাইসিস দেখা দেয়, গাড়ি ঘোড়া চলছে না, পণ্য পরিবহনের আর কোনো ওয়ে নাই, তখন আমরা বাহনগুলো কোথায় পাবো? এই জন্য সবকিছু যদি আমরা জায়েজ কিনা এটা চিন্তা করি, এরপরে আমরা চিন্তা করব উচিত অনুচিতের প্রসঙ্গটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট সিচুয়েশনে সেটার অনুমতি দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে ঘোড়া আমাদের বাহন। তো এই কথাগুলো এই কারণে বলছি, সেটা হচ্ছে যে যদি শরীয়তে এই বিষয়টা অ্যালাউ করাও হয়, যদিও এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আলেম ওলামাদের মধ্যে, তো এটা উচিত কি অনুচিত সেই প্রসঙ্গটা চলে আসে। তো যাই হোক, কিছু কিছু পরিবারে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, ওনারা তো ইচ্ছা করে বিষয়টা বলেন নাই, অনুমতি দেন নাই, ওইটা ওই জিনেদের তরফ থেকেই হয়েছিল। তো যার কারণে এখানে ওনাদের ওইভাবেও হস্তক্ষেপ করার কোনো সুযোগ ছিল না, করতে গেলে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো। আর যেহেতু এটা হয়ে গেছে, এখন মেনে নেওয়া ছাড়া তার ওনাদের কোনো উপায় ছিল না। তো এই জন্য বলছি যে অনেকে চিন্তা করেন যে আমার কাছে যদি একটা পরি আসতো, বিয়ে করতাম। মনে রাখতে হবে যে সব জায়েজ জিনিস করার জন্য আমাদের যেই আগ্রহ, সেটা যদি থাকতো, কেনই শুধু এই পরীকে বিয়ের করার প্রসঙ্গে আমাদের মধ্যে আগ্রহ দেখা যায়? কারণ এটা যদি জায়েজও হয়, এটা কি উচিত? নিশ্চয়ই উচিত নয়। আমাদের আরো অনেক জরুরি জিনিস রয়েছে যেগুলো জায়েজ, সেটার জন্য কি আমরা অতটা মুখিয়ে থাকি? দেখা যাবে যে অধিকাংশই আমরা অতটা মুখিয়ে থাকি না সেই গুরুত্বপূর্ণ জায়েজ জিনিসগুলো করার বিষয়ে। এই জন্য আমাদের বেশ কিছু বিষয় যেগুলো আমাদের অস্তিত্বের একটা ব্যাপার, এই জন্য আলেম ওলামারা বলেছেন যে জিনের সাথে, মানে জিন্নাত যে শ্রেণীটা, এর সাথে মানুষের বিবাহ হওয়া উচিত নয়। কেন? কারণ হচ্ছে যে এতে মানব জাতি একটা অস্তিত্বের সংকটে পড়তে পারে। এভাবে যদি চলতে থাকে অস্তিত্বের সংকটে পড়তে পারে। এটা যে শুধু আমরা এভাবে বলছি তা না, জিনেদের সমাজেও কিন্তু এই বিষয়ে নিয়ম কানুন আছে। তারা চাইলেই এটা করতে পারে না, তাদেরও নিয়ম মেনে করতে হয়, তাদেরও
এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমরা কি সব নিষেধাজ্ঞা পালন করি? নিশ্চয়ই না। ঠিক তারাও সব নিষেধাজ্ঞা পালন করে না, এটাও বাস্তবতা, এটাও সত্য। তো যার কারণে অনেক সময় অনেকে নিষেধাজ্ঞার বাইরে গিয়ে কাজগুলো করে থাকেন, কিন্তু এটা প্র্যাকটিস করা উচিত নয়। এটাই হচ্ছে মূল কথা, যে এসব বিষয় প্র্যাকটিস করা উচিত নয়, এসব বিষয় একদম দ্বিধাহীনভাবে মেনে নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোড আজকে এই পর্যন্তই ছিল। আজকের এপিসোডে অনেক কথা বলে ফেলেছি, ঘটনার শুরুতে শেষে। আমাকে ক্ষমা করবেন আমার কথার ভুল ত্রুটি হলে, কারণ আমি বারবার বলি যে আমাদের এপিসোডটা বা আমাদের এই ভয়ের চ্যানেলটা শুধু ভয়ের ঘটনা শোনানোর জন্য নয়। যারা শুধু ভয়ের ঘটনা শুনতে চান, যে আমরা শুধু ভয়ের ঘটনা শুনবো আর কোনো কথা শুনবো না, তাদের জন্য বলি যে আমাদের চ্যানেলটা শুরু করার উদ্দেশ্যই ছিল যে আমাদের ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে আমরা কোনো মেসেজ যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেই মেসেজগুলো যেন ভালো ফল বয়ে আনতে পারে। এটা আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক সময় অনেক কথাগুলো বলছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার আমাদের থার্সডে নাইট আসছে আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে। সকলকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।